সো বন্ধুরা, কি খবর? আজকে এমন এক গল্প শোনাবো তোমাদেরকে যে গল্পটি তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে, যার এন্ডিং একদমই আলাদা। তাই আজকের গল্পটি মন দিয়ে দেখো শেষ পর্যন্ত, যা তোমার মন কেড়ে নেবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে রাস্তা পার হচ্ছিল। তখন হঠাৎ তার হাই স্কুলের প্রথম প্রেম তার চোখের সামনে এসে গেল। সাহস করে সে তার দিকে এগিয়ে গেল, কিন্তু সেই ছেলেটি তার মুখ ঘুরিয়ে নিল এবং তাকে দেখলই না। দুজন একে অপরের পাশ দিয়ে চলে গেল। 4 বছরের অস্থিরতার পর মেয়েটি পিছনে ফিরে দেখল যে তার সাথে আগে থেকেই আরেকজন ছিল। 4 বছরের দোয়া। তাদের ক্লাসমেটরা আশেপাশে দাঁড়িয়েছিল এবং দুজনের জন্য তালি বাজাচ্ছিল। আর এটি সেই একই ছেলে ছিল, পুরোপুরি ধনী সেকেন্ড জেনারেশনের বাবার ছেলে। তাকে সবকিছু খুব ইন্টারেস্টিং লাগলো। ঠিক সেই সময় জোজোকে টিচারের অফিসে ডাকা হলো। স্কুল কয়েক সপ্তাহের জন্য একটি কাছাকাছি গ্রামের ট্রিপ অর্গানাইজ করছিল এবং টিচার জিজ্ঞাসা করল যে জোজো কেন যাচ্ছে না। জোজো বলল যে তার বাড়ি সেই গ্রামেই, তাই সে যেতে চায় না। তারপর টিচার জিজ্ঞাসা করল যে সে ক্যাফেটেরিয়া এরিয়ায় কেন খায় না। জোজো উত্তর দিল যে সে রাতে পার্ট টাইম কাজ করে। সে তার মাসির বাড়িতে থাকত, যেখানে তার মাসি এবং কাজিন তাকে প্রতিদিন বিরক্ত করত, বুলি করত। তবুও জোজো শুধু চুপচাপ সব সহ্য করত। ঠিক সেই সময় সুনো স্কুল গ্রাউন্ডে তার পুরনো বন্ধু হায়ংয়ের অপেক্ষা করছিল, যার সাথে সে বছরের পর বছর দেখা করেনি। হায়ং তখন আকাশ বদলাতে লাগল। সুনো এবং জোজো একে অপরকে দেখছিল এবং বুঝতেই পারেনি যে তাদের মাঝে একটি ছোট্ট প্রেমের কলি গজিয়ে উঠেছে। বাড়ি যাওয়ার সময় রেড লাইটে থামতে থামতে সুনো নোটিস করল যে হায়ং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জোজোকে ঘরে নিয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ তার অ্যাসিস্ট্যান্টকে বলল যে সেই মেয়েটির পিছু নাও, এটি সেই মেয়ে যাকে হায়ং পছন্দ করে। সুনো হায়ংকে জিজ্ঞাসা করল যে সে কি তাকে পছন্দ করে, কিন্তু হায়ং মানা করে দিল। যখন তারা জোজোর পিছু নিয়ে তার বাড়িতে পৌঁছাল, তখন হায়ং রাগে গাড়ি থেকে নেমে গেল। সুনো তার কাছে গেল এবং হায়ং বলল যে সুনোর বয়ফ্রেন্ড। সুনো ক্যাজুয়ালি বলল, তাহলে কি হয়েছে? জোজোর উপর কত বোঝা ছিল। তার বয়ফ্রেন্ড মার্কস তাকে ইন্টারনেট ক্যাফেতে গেমস খেলার জন্য ডাকত। টাকা বাঁচানোর জন্য জোজো মার্কসকে সেখানে দেখিয়েছিল। জোজো তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। ভাবছিল যে যদি সে ইন্টারনেট ক্যাফেতে যায়, তাহলে যেই সে ঘুরবে তাকে আবার সে দেখবে। সে জিজ্ঞাসা করল কেন। সুনো তার বদলে জিজ্ঞাসা করল যে সে বাড়ি কেন যায়নি। তারপর সে তার ফোন বের করল। হঠাৎ সুনো সেই মেয়েটিকে একটি ছোট গলিতে নিয়ে গেল এবং কোনো দ্বিধা ছাড়াই সরাসরি জিজ্ঞাসা করল, একটা চুমু চাইল। জোজো তৎক্ষণাৎ বলল যে তার আচরণ অদ্ভুত এবং সে চলে যেতে লাগল। সুনো তার হাত ধরে ফেলল। জিজ্ঞাসা করল যে সে পার্ট টাইম কেন কাজ করছে। জোজো বলল যে তার মা বাবা মারা গেছেন। দুজনই একটু অদ্ভুত অনুভব করছিল। গলিতে বিদ্যুৎ চমকাল এবং শীঘ্রই বৃষ্টি শুরু হলো। জোজো সুনোকে বাস স্টপের ছাউনির নিচে টেনে নিয়ে গেল এবং দুজন একে অপরকে দেখে হাসছিল। যখন জোজো তার মাসির দোকানে ফিরে এল, তখন মাসি বলল যে তার দেরির কারণে 90,000-এর ক্ষতি হয়েছে। মাসি বলল যে তার মা আগে থেকেই অনেক ঋণে ছিল এবং জোজো 11 বছর ধরে কাজ করছে, কিন্তু অর্ধেক ঋণও শোধ করতে পারেনি। মাসি আবার পাল্টে গেল। স্পষ্টতই রাগ ছিল। মার্কসের সিচুয়েশন নিয়ে বিরক্ত। জোজো ক্লাসে অস্থির হয়ে গেল। তার ক্লাসমেটরা ফিসফিস করতে লাগলো এবং তার দিকে আঙুল দেখাতে লাগলো, যাতে সে আরও বিরক্ত হয়ে গেল। যখন সে তার ফোন দেখল, তখন সে শক হয়ে গেল। কেউ তার এবং সুনোর চুমুর ছবি তুলে স্কুল ফোরামে দিয়ে দিয়েছে। ব্রেকের সময় জোজোর বয়ফ্রেন্ডের কাছে ছবিটি পৌঁছে গেল। সে ফিউরিয়াস হয়ে গেল এবং সুনোর ক্লাসরুমে ঢুকে তার খুব খারাপভাবে মারধর করল। হায়ং থামানোর চেষ্টা করছিল, কিন্তু সুনো তাকে থামিয়ে দিল। বলল যে এই মার তো হওয়ারই ছিল। পরে হায়ং সুনোর মজা উড়াল, বলল যে প্রথমবার সে সুনোকে কোনো মেয়ের জন্য এভাবে মার খেতে দেখেছে। এর মানে সে সত্যিই জোজোকে ভালোবাসে। অন্যদিকে জোজো তার ফোন খুলল এবং তার বয়ফ্রেন্ডের মারামারির ভিডিও দেখল। সেই রাতে সে তার বয়ফ্রেন্ডের মার্শাল আর্টস ট্রেনিং হলে গেল। ভিতরে লাইটস ছিল না। তার বয়ফ্রেন্ড অনুমান করে নিয়েছিল যে জোজো কি বলতে এসেছে এবং তৎক্ষণাৎ বলল যে সে এমন আচরণ করবে যেন কিছুই হয়নি। জোজো তার ফোন বের করল এবং লাভ বেল অ্যাপ খুলল, যেখানে দেখানো হলো যে 10 মিটারের ভিতরে কেউ তাকে পছন্দ করে না। সে তাকে বলল যে সে সত্যিই তাকে ভালোবাসে না। ক্লাসরুমে ফিরে ক্লাসমেটরা তার সম্পর্কে গসিপ করছিল। হঠাৎ সুনো এসে গেল এবং তার হাত ধরে বলল, চলো একটু হাওয়া খেয়ে আসি। সে তার নরম হাত ধরল এবং ক্লাসরুম থেকে বাইরে নিয়ে গেল। বাকি স্টুডেন্টরা হাসছিল। যাওয়ার সময় জোজো হঠাৎ থেমে গেল। সুনোকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল এবং কনফিডেন্টলি তার হাত ধরে ফিরিয়ে নিয়ে গেল। দুজন হাত ধরে চলে গেল।
পিছনে স্টুডেন্টরা ফিসফিস করতে লাগলো। বিল্ডিংয়ের বাইরে জোজো জানতে চাইছিল যে সুনো কি শুধু তার সাথে খেলছে। সে তার লাভ বেল অ্যাপ খুলল, কিন্তু দেখল যে আশেপাশে কেউ তাকে পছন্দ করে না। হতাশ হয়ে সে চলে যাচ্ছিল, কিন্তু সুনো তাকে থামিয়ে দিল এবং বুঝিয়ে বলল যে সে তার অ্যাপ বন্ধ করে রেখেছে। তার ফিলিংস প্রমাণ করার জন্য সুনো তাকে একটি ওপেন বাস্কেটবল কোর্টে নিয়ে গেল। দুজন একসাথে তাদের লাভ বেল অ্যাপস অন করল এবং জোজোর ফোনে শীঘ্রই সুনোর সিগন্যাল এল। যেই সুনো জোজোর ফোন চেক করতে যাচ্ছিল, দূরে দাঁড়ানো হায়ং তার স্ক্রিন দেখে বুঝে গেল এবং চুপচাপ চলে গেল। লাঞ্চের সময় সুনো ক্যাফেটেরিয়ায় গেল এবং জোজোর কাজিনের কাছে গেল। তার মনে হলো সে তার নাম্বার চাইতে এসেছে, কিন্তু সুনো জোজোর নাম্বার চাইল। জোজো স্কুলের বেঞ্চে বসে রুটি খাচ্ছিল, তখন হঠাৎ তার কাছে সুনোর মেসেজ এল। সেই সকালে যখন সুনো তার লাভ বেল বাজিয়েছিল, সেই মুহূর্তের স্মৃতি মনে পড়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে এত তাড়াতাড়ি সুখ এসে গেছে। সুনো ধীরে ধীরে তার কাছে এসে জিজ্ঞাসা করল যে সে মেসেজের রিপ্লাই কেন দেয়নি। লজ্জায় জোজো পালিয়ে গেল এবং সুনো তার ছোট্ট ফিগার দেখে হাসতে লাগল। সেই সন্ধ্যায় সুনো জোজোকে কাজের পর নিতে এলো। বাসে তার স্বাদ দিল এবং সাথে হেঁটে কথা বলল। সুনো কনফার্ম করতে চাইছিল যে তার লাভ বেল দিনে বেজেছিল কিনা। একটু জেদের পর জোজো ফাইনালি অ্যাপ খুলল এবং দুজনের লাভ বেলস একসাথে বেজে উঠল। খুশিতে সুনো তার হাত ধরে নিল যেন কোনো উত্তেজিত শিশু। দুজন তাদের সত্যিকারের ভালোবাসার প্রকাশ করল এবং অফিসিয়ালি কাপল হয়ে গেল। স্কুলের পর তারা শরতের পাতায় ভরা রাস্তায় হাত ধরে হাঁটছিল, আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলছিল। সুনো হঠাৎ থেমে গেল, ঘুরে দাঁড়াল এবং জোজোকে চুমু খেয়ে নিল। লাজুক মেয়েটি ঘাবড়ে গেল। সুনো বলল, আমি চাই যে এই মুহূর্তটা সবসময় সুন্দর থাকুক, তুমি আমাকে কখনো ছাড়তে পারবে না। তারপর সে তাকে জড়িয়ে ধরল। সুনো জোজোকে বাড়ি পৌঁছে দিল, তাকে যেতে দেখল। তখন জোজোর কাজিন গলি সুনোর পিছনে এসে বলল, আমাকে কিছু বলতে হবে। এটি রিভিল হলো যে জোজো প্রতিদিন মেয়াদোত্তীর্ণ খাবার লুকিয়ে লুকিয়ে খেত। জোজো সবসময় মুখে হাসি রাখত এবং তার ধনী বয়ফ্রেন্ডের সামনে কখনো দুঃখী হতো না, কিন্তু সুনো দেখেছে যে সে প্রায়ই প্লেগ্রাউন্ডে লুকিয়ে মেয়াদোত্তীর্ণ সিউইড রাইস রোলস খেত, যখন বাকি স্টুডেন্টরা ক্যাফেটেরিয়ায় গরম খাবার খেত। সে কিছু করার সিদ্ধান্ত নিল। পরের দিন সে স্কুলের হোমরুম টিচারের কাছ থেকে জোজোর জন্য একটি মিল কার্ড জোগাড় করল, সমস্যা সমাধান করে দিল এবং তার সম্মানও বাঁচাল। টিচার জোজোকে পরামর্শ দিল যে ঠিকমতো খাবার খাও এবং ডায়েটিং ছেড়ে দাও। সে স্কুলের আসন্ন ট্রিপের জন্য প্রস্তুত থাকতে বলল। জোজো হেসে চলে গেল। ক্যাফেটেরিয়ায় খাওয়ার সময় গলি তাকে দেখল, কিন্তু জোজোর এখনও জানা ছিল না যে এসব সুনোর কারণে হয়েছে। সুনো জোজোর কাছে এলো, তার খাবার এবং দুধ তাকে দিল। বেশি খেতে বলল। মিষ্টি জোড়াকে দেখে আশেপাশের ক্লাসমেটরা জ্বলে উঠল, কিন্তু জোজোর কাজিন ইন্টারফেয়ার করল। স্কুলে গুজব ছড়িয়ে দিল যে জোজো ফ্রি খাবার খাচ্ছে। শীঘ্রই সবাই জেনে গেল যে সুনো তার জন্য খাবার পে করেছে, যাতে জোজো নিজেকে ছোট এবং অপমানিত মনে করতে লাগল। তার প্রিয় মেয়ের উপর হওয়া বদনাম সহ্য করতে না পেরে সুনো রাগে জোজোর কাজিনের কাছে গেল। জিজ্ঞাসা করল যে সে গুজব কেন ছড়িয়েছে। যখন সে বিনা কারণে উত্তর দিল, সুনো চলে যাচ্ছিল, কিন্তু গলি তাকে জড়িয়ে ধরল এবং কনফেস করল যে সে এসব তাকে পছন্দ করার কারণে করেছে। কিন্তু সুনো তার মিষ্টি কথায় পড়ল না, সরাসরি বলল যে সে শুধু তার সম্পত্তি এবং ফ্যামিলি স্ট্যাটাসের কারণে তার প্রতি আগ্রহী। অপমানিত হয়ে গলি চলে যাচ্ছিল। তখন জোজো সব দেখে ফেলল। তার গার্লফ্রেন্ডকে কষ্ট পেতে দেখে সুনো মাফ চাইল এবং জোজোর হাত ধরে তার কাছে মাফ চাইল। তার বয়ফ্রেন্ডকে তার সম্মানের জন্য লড়তে দেখে জোজো খুব মুভ হয়ে গেল। হায়ং পিছন থেকে সব দেখছিল। চুপচাপ সেই রাতে জোজো বাড়ি ফিরল এবং শুনল যে গলি সুনোর থেকে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছে। সে এগিয়ে গেল ফোন ধরার জন্য, কিন্তু গলি তাকে বলল যে যা কিছু তার কাছে আছে সব তার মায়ের সাহায্যের কারণে এবং সে তাদের দেওয়া বাড়িতে থাকছে, তাদের খাবার খাচ্ছে, তাদের জিনিস ব্যবহার করছে। সে প্রশ্ন করল যে সুনো কি তাকে ভালোবাসবে? যদি তার আসল হকিকত জেনে নেয় এবং তার কি খুশি থাকার কোনো অধিকার আছে? যেই জোজো ফিরে যাওয়ার চেষ্টা করল, তার মাসি হঠাৎ এসে গেল এবং তাকে গালাগালি দিতে লাগল। অকৃতজ্ঞ বলল যে তার কোনো অধিকার নেই, যে সে জুলুম অনুভব করবে। দুঃখে জোজো পালিয়ে গেল। শৈশবের কষ্টভরা স্মৃতি থেকে ওভারওয়েলমড হয়ে সে দৌড়াতে লাগল, যতক্ষণ না তার শ্বাস কষ্ট হতে লাগল। এবং যখন সে তার সবচেয়ে নিচু পয়েন্টে ছিল, একজন লোক এসে গেল। সুনো সবসময় তার দুনিয়ায় তখনই আসত যখন সে হোপলেস অনুভব করত। তার অন্ধকার জীবনে সে একটু আলো আনত। সেই রাতে তার ঘরে জোজো এবং সুনো তাদের মনের কথা বলল। সুনো স্বীকার করল, প্রথমবার যখন আমি তোমাকে দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে তুমি একটি ভালোবাসাপূর্ণ বাড়িতে বড় হয়েছ। খুব ভালো মা বাবা আছে, কারণ তুমি এত খুশি থাকো। জোজো উত্তর দিল, আমার মা বাবা চলে যাওয়ার পর আমি অনেক কষ্টভরা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। সেই সময় আমি নিজেকে জোর করে খুশি থাকতে বলেছি।
বেশি হাসতে বলেছি এবং স্কুলে আরও মেহনত করতে বলেছি যাতে দুঃখ আমাকে কাবু না করে। সুনো বলল, যদি কেউ তোমাকে বুলি করে তাহলে শুধু আমাকে বলে দিও। জোজো হেসে তাকে আশ্বস্ত করল, চিন্তা করো না, আমি নিজেকে বাঁচাতে পারি। পরের দিন তাদের ক্লাসমেটরা ট্রিপে বের হলো। পৌঁছে উত্তেজিতভাবে ছবি তুলছিল। সুনো এবং জোজো হাত ধরে সুন্দর দৃশ্যের কথা বলছিল। জোজো শৈশবের স্মৃতি মনে করল। তারা বাগানে ঘুরছিল, কাপলসের মতো সিক্রেটস শেয়ার করছিল। সন্ধ্যায় ক্লাসমেটরা তাদের রুমে কাপল পার্টি করল, কিন্তু জোজো রেস্ট করা বেছে নিল, জয়েন করল না। সে চুপচাপ একটি খালি রুমে গেল, যেখানে কোনো ব্ল্যাঙ্কেট বা হিটিং ছিল না। সে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। আধ রাতে জোজো কিছু পোড়ার গন্ধে জেগে উঠল। জানা গেল যে পার্টির ক্যান্ডেলস থেকে একটি ব্ল্যাঙ্কেটে আগুন ধরে গেছে। আগুন লেগে গিয়েছিল। প্যানিক ছড়িয়ে পড়ল, সবাই পালাচ্ছিল। জোজো সময় মতো পৌঁছাল এবং আগুনের দৃশ্য দেখে তার মা বাবার ট্র্যাজিক মৃত্যুর স্মৃতি মনে পড়ে গেল। ভয়ে সে জানালার দিকে দৌড়াল, জোরে জোরে ধাক্কা দিতে লাগল। মার্কস তার ক্লাসমেটদের মধ্যে একজন তাকে ডাকল, কিন্তু সে উত্তর দিল না। এখনও শকে ছিল। সে অন্য জানালার দিকে দৌড়াল, পাগলের মতো খোলার চেষ্টা করছিল। যখন সে ফাইনালি জানালা খুলে ফেলল, সে সেখানেই জমে গেল। তার মাথা অতীত থেকে ওভারওয়েলমড ছিল। তখন যখন সে কারো নাম ধরে ডাকতে শুনল, তখন হুঁশ ফিরল। টিচার্স এবং স্টুডেন্টরা যারা সিনে পৌঁছেছিল, সবাই জোজোর রিয়াকশন দেখে ভয় পেয়ে গেল। এটা দেখে যে আগুন তাকে কতটা ডিপলি হিলিয়ে দিয়েছে। জোজো তার অতীত থেকে হান্টেড ছিল। শৈশবে আগুনে তার মা বাবাকে হারিয়েছিল। সে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু তার এমন কন্ডিশন ডেভেলপ হয়েছিল যে যখনই সে আগুন দেখত, সেই ট্র্যাজিক ইভেন্টের স্মৃতি চলে আসত। ট্রমা তাকে ডেইজে ফেলে দিত। প্রায়ই তার নিজের অ্যাকশনসের খেয়াল থাকত না। হুঁশ ফেরার পর জোজো তাড়াতাড়ি পালাল সেই কষ্ট এবং অসহায়তায় ভরা জায়গা থেকে পালাতে চাইছিল। গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে সে সুনোর সাথে ধাক্কা খেল, যে তাকে খুঁজতে এসেছিল। তাকে দেখে এক চিঙ্গারির মতো গরম অনুভব করল এবং চোখের জল তার মুখে বয়ে গেল। যখন সে তার বাহুতে দৌড়ে গেল শান্তি খুঁজতে, আমার মন খুব কষ্ট করছে। সে কনফেস করল, আমি এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে নিয়ে চলো। তারা সুনোর প্রিয় মোটরসাইকেলে চড়ে বেরিয়ে পড়ল। হাওয়া দ্রুত চলে যাচ্ছিল রাস্তায়। শেষে তারা বিচে পৌঁছাল। সমুদ্র দেখছিল। সুনো তার ফ্যামিলি স্ট্রাগলস সম্পর্কে বলল, বুঝিয়ে বলল যে তার মা বাবা তার জীবন থেকে ইনডিফারেন্ট ছিল এবং শুধু অন্যদের সামনে প্রিটেন্ড করত যে তারা কেয়ার করে। তারা সারা রাত তাদের গল্প শেয়ার করতে লাগল, যতক্ষণ না সকাল হয়ে গেল। মোটরসাইকেলে ফিরে হোটেলের দিকে সমুদ্রের হাওয়া তাদের রিলিফে ভরছিল। জোজোর ভিতরে এক গভীর সুখ ছিল। সুনো সেই মেয়ের দিকে তাকাল যাকে সে চেরিশ করত, কিন্তু ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেল ভুল লেনে চলে গেল। যেই সুনো আসন্ন গাড়ির হর্ন শুনল, সে লেন বদলানোর চেষ্টা করল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। জোরে ধাক্কা লাগল এবং দুজন রাস্তার ধারে ঘাসের উপর পড়ে গেল। জোজো সুনোকে জাগানোর ডেসপারেট চেষ্টা করল, কিন্তু যখন সে হাসপাতালে হুঁশে এল, সে কোথাও ছিল না। প্যানিক তার ভিতরে ছড়িয়ে পড়ল যখন সে তার সাথে ফোনে যোগাযোগ করতে পারল না। স্কুলে ফিরে ক্লাসমেটদের মাঝে ফিসফিসাহাট ছড়াচ্ছিল। তার হোটেলে অদ্ভুত আচরণ এবং তারপর হওয়া অ্যাক্সিডেন্ট সম্পর্কে কথা বলছিল। তারা তাকে মিসফরচুনের নিশানি বলছিল। হায়ং তাদের ক্রুয়েল ওয়ার্ডস শুনে রাগে এক্সপ্লোড করে দিল। সে চিৎকার করে এক ক্লাসমেটের দিকে আঙুল দেখাল। জোজো হায়ংকে সুনো সম্পর্কে জিজ্ঞাসা করল। সেই সন্ধ্যায় জোজো সুনোর বাড়িতে পৌঁছাল এবং হায়ংকে বাইরে বের হতে দেখল। সে তাকে সুনোর সাথে দেখা করিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন তার মা বাবা বাড়ি ফিরে এলো। তারা তাড়াতাড়ি একটি গাড়ির পিছনে লুকিয়ে গেল, অনিশ্চিত যে পরে কি করবে। জোজো জানত না। সে সুনোর মা বাবার কথোপকথন শুনে ফেলল, যেখানে তারা তার ইম্পালসিভ আচরণ সম্পর্কে আলোচনা করছিল। তারা অসন্তোষ প্রকাশ করছিল, বলছিল যে যদি সে ফ্যামিলির রেপুটেশনের কথা না ভেবে এমন আচরণ করে, তাহলে তারা তাকে আবার অ্যাব্রোড পাঠিয়ে দেবে। জোজোর জন্য তার ফিলিংসকে ইগনোর করে এটা শুনে জোজো অস্থির অনুভব করতে লাগলো, যেন সেই সুনোর জীবনে প্রবলেমসের কারণ। তার নিজের স্ট্রাগলস এবং সুনোর সিচুয়েশন ভেবে তার ভয় লাগতে লাগলো যে তার সাথে ভালোবাসা করলে দুজনের জন্য আরও কষ্ট হতে পারে, এবং সে ধীরে ধীরে চলে গেল তার চিন্তায় হারিয়ে। তখন সে সুনোকে আসতে দেখল এবং তার হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। সুনো তাকে দেখল এবং দুজন একে অপরকে দেখল। দুজনই অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু বুঝতে পারছিল না যে কোথা থেকে শুরু করবে। জোজো ধীরে ধীরে তার হাত ছুঁয়ে জিজ্ঞাসা করল, ব্যথা হচ্ছে যখন তোমাকে দেখি তখন না? সুনো হেসে উত্তর দিল। সুনোর মুখে হাসি দেখে জোজো তার মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল।
যখন সে জানতে পারল যে শুনো পরের দিন স্কুলে ফিরে আসতে পারে। তখন তার মধ্যে সেই উত্তেজনা অনুভব হলো না যা সে এক্সপেক্ট করেছিল। সে শুনোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। শুনো রাজি হলো, কিন্তু জোজোর মন ভারী ছিল, সুখে নয় কষ্টে। সে তার মা বাবার কথা এবং তাদের মাঝের স্টার্ক ডিফারেন্স ভুলতে পারছিল না। তার মনে একটা সিদ্ধান্ত হয়ে গেল যখন সে সেই ছেলেকে দেখল যে তাকে এত ম্যাটার করতে চলে যেতে। শুনো কি জানো, তার প্রিয় মেয়ে ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছে। তাকে যেতে দেখে তার চোখে জল এসে গেল। রাতের লেট আওয়ার্সে জোজো নিচু হয়ে লাভ অ্যালার্মের শিল্ড আনলক করল যা ফাউন্ডার তাকে দিয়েছিল। একবার এই শিল্ড অ্যাক্টিভেট হয়ে গেলে তার মানে হলো যে যাকে সে ভালোবাসে সে তার লাভ অ্যালার্মের আওয়াজ শুনতে পাবে না। কেউ এটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে না ডেভেলপার ছাড়া। সে শুনোকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু নিজেকে তার যোগ্য মনে করত না, তার সাথে দাঁড়াতে পারত না। যেমন তারা আলাদা দুনিয়ায় থাকে। যখন তার সাথে কাটানো মুহূর্তগুলো তার স্মৃতিতে ফ্লাট করতে লাগল। সে দোকানের এক কোণে লুকিয়ে গেল এবং চুপচাপ কাঁদতে লাগল। তার সিদ্ধান্তের বোঝা অনুভব করে। স্কুলের ছাদে শুনো জোজোর সাথে কনফ্রন্টেশন করল। জিজ্ঞাসা করল যে তাকে ইগনোর করার কি কারণ। জোজো বলল যে সে তার সাথে ব্রেকআপ করতে চায়, কারণ সে তার স্টাডিজে ফোকাস করতে চায়। শুনো তার হাত ধরে মিনতি করল। জোজো তার হাত সরিয়ে দিল। এখন থেকে চলো প্রিটেন্ড করি যে আমরা একে অপরকে চিনিই না, সে বলে পিছন ফিরে চলে গেল। সে তার পিছনে স্কুল ক্যাফে এরিয়া পর্যন্ত দৌড়াল, প্রায় ডেসপারেট। যা শুনো কখনো এক্সপেক্ট করেনি তা হলো যে শুধু তার লাভ অ্যালার্ম বেজেছে। স্কুলের হার্ট অ্যাথ্রোপকে সবার সামনে অপমানিত করা হলো। স্টুডেন্টরা গসিপ করতে লাগলো, কিন্তু শুনো হার মানল না। হায়ং দেখল যে শুনো কতটা হাম্বল হয়ে গেছে, চুপচাপ তাকে স্কুল থেকে বাইরে নিয়ে গেল। তারপর প্রতি রাতে জোজো স্কুলের পর বাড়ি দৌড়ে যেত, আশা করত যে তার সব দুঃখ প্রতি পদক্ষেপের সাথে ফেড হয়ে যাবে। তাদের শেষ দেখা সেই গলিতেই হলো যেখানে তারা তাদের প্রথম চুমু শেয়ার করেছিল। সুনো আবার জিজ্ঞাসা করল যে ব্রেকআপ কেন হলো, এবং জোজো শুধু বলল যে সে তাকে পছন্দ করে না। সুনো তাকে ধরে ফেলল এবং বলল যে হয়তো একটা চুমু তাকে আবার নিজের করে নেবে, কিন্তু জোজো এড়িয়ে গেল। সুনো সম্পূর্ণরূপে ডিজেক্টেড অনুভব করছিল। রিমার্ক করল যে হয়তো এক্সট্রিম লাভ রিভেঞ্জের মতো লিড করে। সে জোজোকে বলল যে সব সময় তোমার লাভ অ্যালার্ম অন রাখবে, যাতে সে দেখতে পায় যে সে ধীরে ধীরে তাকে পছন্দ করা কিভাবে বন্ধ করছে। 4 বছর পর সুনো ইউএস থেকে ফিরে এল এবং হায়ং এখন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে। জোজো এখনও মেহনত করছিল, তার জব এবং স্টাডিজ ব্যালেন্স করছিল, ইউনিভার্সিটির জন্য প্রস্তুত হচ্ছিল। টিউশনের টাকা জমানোর জন্য সে ওয়েডিং অ্যাসিস্ট্যান্টের জব নিয়েছিল। একটি ওয়েডিং ড্রেস ডেলিভার করতে গিয়ে ট্রাফিক লাইটে আজ লাভ বেল অ্যাপ লঞ্চ হওয়ার 10,530 দিন হয়েছে এবং কোইন্সিডেন্টলি ক্রিসমাসও ছিল। যখন লাভ বেলের অ্যাডভার্টাইজমেন্ট স্ক্রিনে চলল, তার লোগো আকাশের মেঘের মাঝে দেখা গেল। লোকেরা আশেপাশে তাদের ফোন বের করতে লাগল, উত্তেজিতভাবে হ্যান্ডসাম ক্যাপচার করতে লাগল। তা ফেস করার পর জোজোর জন্য ইমোশনসের ঝুমার ঘুরতে লাগল, তার চিন্তায় হারিয়ে। জোজো সেখানেই জমে গেল, যতক্ষণ না কেউ তাকে ধাক্কা দিয়ে তাকে রিয়েলিটিতে ফিরিয়ে আনলো। সে তার ভারী পা এগিয়ে নিতে লাগল। তখন তার ফোনে লাভ অ্যালার্মের নোটিফিকেশন এল, ইন্ডিকেট করছে যে কেউ কাছে তাকে পছন্দ করে। জোজোর সময় যেন ফ্রিজ হয়ে গেল। জোজোর মনে হলো যেন সে স্ট্রেঞ্জার যে তাদের পাশ দিয়ে যেতে দেখছে। এক যুবতী মেয়ে একটি ফ্যামিলিয়ার চেহারা নোটিস করল, পিছনে ফিরে দেখল। তখন কেউ শুনোকে ডাকল। যেই সে ঘুরল, জোজো একটি কিউট মেয়েকে তার আর্মসে দেখে ফেলল। তাদের হাসি একটি ইন্টিমেসি রিফ্লেক্ট করছিল যা তাকে ডিপলি হার্ট করল। সে ঘুরে চলে গেল। শুনোর লাভ অ্যালার্মও বেজে উঠল। গাড়িতে বসে সে উপরে তাকাল এবং দেখল যে তার নতুন গার্লফ্রেন্ড অ্যালার্ম ট্রিগার করেছে। দুজন ইউএসএ মিলেছিল এবং সদ্য কোরিয়ায় ফিরেছে। গাড়িতে শুনো তার গার্লফ্রেন্ডের জন্য প্যারেন্টলি খাবার ঠান্ডা করল। তার প্রতিটি জেস্চারে উষ্ণতা ছিল, কিন্তু কোনো অজানা কারণে তার গার্লফ্রেন্ড কখনো তার লাভ অ্যালার্ম ম্যাপ ট্রিগার করতে পারেনি। সেই সন্ধ্যায় বাড়ি ফিরে শুনো তার মা বাবার সাথে ডিনার টেবিলে বসেছিল, যারা বিজনেস ম্যাটার্সে ডুবেছিল। ফ্রাস্ট্রেটেড হয়ে সে বলল, হাই ইয়াং, চলো বাইরে খেতে যাই। সে অভিযোগ করল এই বাড়িতে সে কখনো উষ্ণতা অনুভব করতে পারে না। তারা একটা মিলও একসাথে খেতে পারে না, বোরিং জিনিস ছাড়া কথা বলে। তার মা বাবা একে অপরকে দেখল, কিন্তু তাদের কথোপকথন চালিয়ে গেল। সুনোর আগের চেয়ে আরও রাগ এল। সে এবং হায়ং একবারে গেল, যেখানে তারা ড্রিঙ্কস এনজয় করল এবং টিপিক্যাল ছেলেদের মতো টপিকস ডিসকাস করল, বাড়ির টেন্স অ্যাটমসফিয়ার থেকে পালানোর চেষ্টায়। ঠিক সেই সময় জোজো এখনও তার মাসির সাথে থাকছিল, যে সময়ের সাথে একটু কম ডিফিকাল্ট হয়েছে। সে একটি টিভি প্রোগ্রাম দেখছিল, যেখানে হোস্ট লাভ বেল অ্যাপ সম্পর্কে আলোচনা করছিল। তখন তার মাসি তাকে কিছু খাবার তার কাজিনের জন্য নিয়ে যেতে বলল।
শহরের অন্য প্রান্তে তার কাজিন গলি তার স্ট্যাটাস এলিভেট করার ডেসপারেট চেষ্টা করছিল। গত 4 বছরে সে মেকআপ এবং ফিটনেস দিয়ে নিজেকে ট্রান্সফর্ম করে নিয়েছে, কিন্তু প্রতিটি সুযোগ এখনও তার থেকে স্লিপ অ্যাওয়ে হয়। এখন সে বাড়িতে লাইভ স্ট্রিমিং করছিল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টায়। হেসিটেন্ট টোনে তার কম্পিউটারের সামনে আউটফিটস শোকেস করছিল। যখন জোজো খাবার ডেলিভার করছিল, সে গলির কম্পিউটার স্ক্রিনে একটি ফ্যামিলিয়ার চেহারা দেখল। একে জোজো জিজ্ঞাসা করল। ইউকে জো গলি উত্তর দিল, একজন ওয়েল নোন ফ্যাশনিস্টা। এখন সে সুনোর গার্লফ্রেন্ড। তারা দুজন অ্যাব্রোডে মিলেছিল। জোজোর হৃদয় এটা শুনে দ্রুত ধরফর করতে লাগল। প্যানিকে সে বাড়ি থেকে পালাল। তার মাথায় গলির কথাগুলো ঘুরছিল। জোজো সেই দিন মনে করল যখন সে সুনোকে ইউকে জোর সাথে হাসতে এবং জড়িয়ে ধরতে দেখেছিল। সে তাড়াতাড়ি তার ফোন বের করল এবং ইউকে জোর ইনফরমেশন সার্চ করল। দেখল যে সে একটি সাকসেসফুল কোম্পানির সিইও। যেই সে ইউকে জোর প্রোফাইল ফ্লিপ করল, তার এবং সুনোর সাথে ছবি দেখল। জোজো একটা ডিপ ব্রেথ নিল। ঠিক সেই সময় ইউকে জো সুনোর সাথে একটি ফ্যাশন রিলিজের জন্য প্রস্তুত হচ্ছিল। এলিগেন্টলি লেটেস্ট স্টাইলস শোকেস করছিল। দুজন সার্টেনলি পারফেক্ট কাপল লাগছিল। ঠিক সেই সময় জোজো লাইব্রেরিতে গেল তার স্টাডিজ থেকে ব্রেক নেওয়ার আশায়। সে হায়ংকে আসতে নোটিস করল এবং ফ্লাস্টার্ড হয়ে তাড়াতাড়ি নিচে তাকিয়ে নিল, যাতে তাকে অ্যাভয়েড করতে পারে, এটা না জেনে যে সে তাকে অলরেডি স্পট করে ফেলেছে। তার অ্যাশেস ডিমিনার দেখে হায়ং তাকে অ্যাপ্রোচ করার বদলে কাছে একটি র্যান্ডম সিট নিল, এটা ভেবে যে হায়ং তাকে দেখেনি। জোজো রিলিফ অনুভব করল এবং স্লিপ অ্যাওয়ে করার চান্স নিল। যেই সে লাইব্রেরি থেকে বাইরে বের হল, সে হায়ংয়ের সাথে ধাক্কা খেল যে বাইরে অপেক্ষা করছিল। অনেক দিন পর দেখা। সে হেসে বলল। তাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে সে তার বাইকে লাফিয়ে উঠে চলে গেল, জোজোকে সারপ্রাইজড ছেড়ে। ঠিক সেই সময় সুনো এবং ইউকে জো একটি অবস্কেল ইভেন্ট এবং এক্সক্লুসিভ ক্লাবে পৌঁছাল, যেখানে অনেক লোক যাওয়ার স্বপ্ন দেখে। এই ক্লাব শুধু ওয়েল নোন পার্সোনালিটিস এবং এন্টারপ্রেনিয়র্সকে অ্যাডমিট করে এবং দুজন ইউকে জো এবং সুনো সেখানকার রেগুলার ছিল। ভিতরে ঢুকতেই ইউকে জো তার ক্লোজ ফ্রেন্ডসকে স্পট করে নিল। সুনোকে একটা সিট খুঁজে অপেক্ষা করতে ছেড়ে দিল। যেই সে বসল, সে অনুভব করতে পারছিল যে তার ভিতরে মহিলাদের দিকে অ্যাট্রাকশন ছিল। সে তার ফোন বের করার প্রস্তুতি নিল, আশায় যে অ্যাপ তাকে একটা ডেট খুঁজতে সাহায্য করবে। যখন ইউকে জো তাকে আবার জয়েন করল, প্লেফুলি তার চান্স কেটে দিল। তার গার্লফ্রেন্ড তার ক্রিসমাস প্ল্যান্স সম্পর্কে জিজ্ঞাসা করল, কিন্তু সুনো বলল যে সে হায়ংকে ইনভাইট করার প্ল্যানিং করছে। ইউকে জোর এক্সপ্রেশন বদলে গেল এবং সে টিজিংলি রিমার্ক করল যে তাদের হায়ংয়ের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে, নয়তো এমন লাগে যে সুনোর হৃদয় সবসময় হায়ংয়ের সাথে আছে। ঠিক সেই মুহূর্তে সুনোর খেয়াল জোজোর দিকে ছুটে গেল। সে তাদের অতীতের কানেকশন মনে করল যখন হায়ং লাইব্রেরিতে তার সাথে আনএক্সপেক্টেড এনকাউন্টারকে রিফ্লেক্ট করল। হায়ং ডিটারমাইন্ড ছিল, এবার সে জোজোকে কনফেস করতে যাচ্ছিল। সে নিজের সাথে বলল যে সে এই সুযোগ আবার হারাতে পারবে না। তার মা তাকে ডিনারের জন্য ডেকেছিল, কিন্তু সে বোকার মতো অনুভব করছিল। তার মুখে বাড়তে থাকা লাভের উত্তেজনা ঝলকাচ্ছিল। পরের দিন লাইব্রেরিতে জোজো দেখল যে কোনো অ্যাভেলেবল সিটস নেই, কিন্তু নোটিস করল যে হায়ং একটা তার জন্য বাঁচিয়ে রেখেছে। সে বাইরে গেল তাকে জিজ্ঞাসা করতে যে সে এমন কেন করেছে। হায়ং হেসে বলল, তোমার সত্যিই জানা নেই কেন? সে ফাইনালি তার ফিলিংস জোজোকে কনফেস করল। জোজোর উত্তর দেওয়ার অপেক্ষা না করে সে পিছন ফিরে চলে গেল। ফাইনালি হায়ং সেই ওয়ার্ডস বলে দিল যা সে বছরের পর বছর নিজের ভিতরে চেপে রেখেছিল। বাড়িতে সুনো জিজ্ঞাসা করল যে হায়ং এত ফর্মালি কেন ড্রেস হয়েছে, শুধু লাইব্রেরি যাওয়ার জন্য? হায়ং উত্তর দিল যে সে কোনো ইম্পর্ট্যান্টের সাথে দেখা করতে যাচ্ছে। হায়ংয়ের এক্সপ্রেশন সিরিয়াস হয়ে গেল। যখন সে উত্তর দিল, এটি জোজো, আমি সব সময় তাকে পছন্দ করি। সুনোর তৎক্ষণাৎ বুঝে গেল কি চলছে। রাস্তায় সুনোর মাথায় স্মৃতি ফ্ল্যাট করছিল। ঠিক সেই সময় জোজো লাইব্রেরির বাইরে ব্রেক নিচ্ছিল। হঠাৎ সে তার লাভ অ্যালার্ম বাজতে শুনল। এদিক ওদিক দেখল তো দেখল যে সুনো অ্যানকনশাসলি লাইব্রেরিতে এসে গেছে। 4 বছর পর একে অপরকে দেখে সুনো প্রথমবার বলল যে সে হায়ংয়ের সাথে ইনভলভড না হোক। সে চায় না যে তার ভাই সেই কষ্ট এবং যন্ত্রণা সহ্য করুক যা সে 4 বছর আগে সহ্য করেছে। জোজো হেসিটেট করল, কিন্তু আর এগিয়ে এক্সপ্লেইন করল না। বাড়িতে জোজো গলির অপেক্ষা করছিল রাগে ভরে। গলি জোজোর সব সেভিংস নিয়েছে। প্ল্যানিং ছিল যে সে টাকা ব্যবহার করে তার অ্যাপিয়ারেন্স এনহ্যান্স করবে, ক্লাবে এন্ট্রি পাওয়ার জন্য, এবং তারপর তার স্টাডি ম্যাটেরিয়ালসকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। জোজো সম্পূর্ণরূপে ডিফিটেড অনুভব করছিল। সে নিচে ছড়ানো পেজেস কালেক্ট করতে গেল, যেই একটি ভারী বই তার উপর পড়তে যাচ্ছিল। হায়ং ভিতরে দৌড়ে এল, তাকে ইম্প্যান্ডিং ব্লো থেকে বাঁচাল। কিছু না বলে হায়ং পড়ে যাওয়া বইগুলো তুলতে তার সাহায্য করল, সাইলেন্ট সাপোর্ট দিল। তার বন্ধুর ফ্রাস্ট্রেশন বুঝে হায়ং সাজেস্ট করল যে তারা রিভার ব্যাঙ্কে ওয়াক করতে যাক ভেন্ট করার জন্য। শুধু চিৎকার করো, যা কিছু ফিল করছো সাহায্য করবে। সে এনকারেজ করল, পানির দিকে ইশারা করল। জোজো একটা ডিপ ব্রেথ নিল এবং এজে দাঁড়িয়ে গেল।
ঠান্ডা হাওয়া তার উপর দিয়ে যেতে দিল। তার ফ্রাস্ট্রেশন চিৎকার করে বলল। হায়ং তার সাথে দাঁড়িয়েছিল। হায়ং জোজোকে বাড়ি পৌঁছে দিল তো সে তাকে ধন্যবাদের তরফ থেকে একটা ড্রিঙ্ক দিল। পরের দিন সুনো ব্রেকফাস্ট করছিল। জোজোর মেসেজ দেখল। সেই দিন সুনো তার মা এবং হাউসকিপারের কথোপকথন থেকে জানতে পারল যে হায়ং দূরে মুভ করছে। সে তাড়াতাড়ি সেই কনভিনিয়েন্স স্টোরে গেল যেখানে জোজো কাজ করত, কিন্তু সেটা বন্ধ ছিল। ঠিক সেই সময় জোজো সেই জায়গায় যাচ্ছিল যেখানে সে হায়ংয়ের সাথে মিলিত হওয়ার অ্যাগ্রিমেন্ট করেছে। অনেক ভেবে সে তার সাথে অনেস্ট হওয়ার সিদ্ধান্ত নিল। সবকিছুর জন্য ধন্যবাদ প্রকাশ করল যা সে করেছে, কিন্তু যদিও সে লাভ বেল ইনস্টল করেছে, সে তার জন্য বাঁচাতে পারবে না। সুনোর সাথে ব্রেকআপের পর সে বিশ্বাস করে নিয়েছে যে সে কখনো কারো সাথে ভালোবাসতে পারবে না এবং হয়তো ভবিষ্যতেও এমনই থাকবে। হায়ং এনফেস্ট আশ্বস্ত করল যে যতক্ষণ তার ফিলিংস জেনুইন আছে তার জন্য সেটাই যথেষ্ট। যদিও সে তার মেসেজেস ইগনোর করে, তাকে স্ট্যান্ড আপ করে বা তাকে রিজেক্ট করে, সে সব অ্যাকসেপ্ট করবে। প্রতিটি মুহূর্ত জোজোর জন্য তার জন্য একটি রোমান্টিক মেমোরি ছিল। তার ওয়ার্ডস থেকে মুভ হয়ে জোজো রাজি হল যে সে তার লাভ বেল রিং করতে দিবে। ওভারজয়েড হায়ং এনথুসিয়াস্টিকলি ডিক্লেয়ার করল যে সে গত 4 বছরের সব বেলস রিং করবে। সে তার বাইক তাকে ঘুরিয়ে ঘুরিয়ে রিপিটেডলি বেল বাজাল। জোজো লাভ বেল ক্লাবের হাজারো মেম্বার্সের ফিলিংস পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সেই মুহূর্তে সেই একজন মানুষের কারণে যে তার বেল বাজাতে পারে সে সুখের একটি ছোট্ট কিরণ অনুভব করল। এক সন্ধ্যায় যখন জোজো বাড়ি ফিরল সে সুনোকে তার অপেক্ষা করতে দেখল। সুনো সারাদিন কনভিনিয়েন্স স্টোরের বাইরে দাঁড়িয়েছিল শুধু তাকে দেখার জন্য। সুনো জিজ্ঞাসা করল যে সে কি হায়ংকে পছন্দ করে। বলছিল যে সে এফর্ট করার চেষ্টা করছে। সে জিজ্ঞাসা করল যে সে তার জন্য এফর্ট কেন করতে পারে না। জোজো মাফ চাইল, স্বীকার করল যে সে সেই সময় ইম্যাচিওর ছিল। সে জানত যে সে সুনোকে হার্ট করেছে এবং একবার সে শিল্ড অফ করার চেষ্টাও করেছিল, কিন্তু ফোন চেঞ্জ করার পরও সে তাকে ডিসেবল করতে পারেনি। এবার সে লাভ বেলের ডেভেলপারের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল শিল্ড বন্ধ করানোর জন্য। পরের দিন সুনো গার্ডেনে বসে হায়ংয়ের অপেক্ষা করছিল। যখন সে হায়ংয়ের হাতে রেন্টাল কন্ট্রাক্ট দেখল তখন মনে হলো যেন হৃদয়ে ছুরি বিঁধল। হায়ং ফুলি অ্যাওয়ার ছিল সুনোর ফিলিংস থেকে, কিন্তু নিজেকে জোজোকে ভালোবাসা থেকে আটকাতে পারছিল না। যেই তারা আর্গু করতে লাগলো সুনোর লাভ অ্যালার্ম হঠাৎ বেজে উঠল। এটি ইউকে জো ছিল যে এসে গিয়েছিল। এটি প্রথমবার ছিল যখন ইউকে জো সুনোর রুমে এসেছিল। সে তার হাই স্কুল ইয়ার বুক দেখল এবং ক্যাজুয়ালি ফ্লিপ করল। জোজোর ছবি স্পট করল। তার রিয়ালাইজ হলো যে এটি সেই মেয়ে যার সম্পর্কে সুনো কথা বলতো। ঠিক সেই মুহূর্তে সুনো জুস নিয়ে ভিতরে এলো। তাকে কোয়েশ্চন করার বদলে ইউকে জো তাকে বলল যে লাভ বেল প্রেস কনফারেন্স শুরু হতে যাচ্ছে। লাভ বেল লঞ্চ ইভেন্টে স্ট্রিটসে অ্যাপের অ্যাগেইনস্ট প্রোটেস্ট শুরু হয়ে গেল। জোজো ক্রাউডে ফেঁসে স্ট্রাগল করছিল ইভেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য। হায়ং যে তার কম্পিউটার থেকে লাইভ স্ট্রিম দেখছিল। স্ক্রিনে একটি সিগনেচার দেখল যা একদম জোজোর মতো, যাতে তার সেফটির চিন্তা হলো। সে সিনে দৌড়াল। জোজো ফাইনালি লবিতে পৌঁছাল। বস, শুনো এবং তার নতুন গার্লফ্রেন্ডের সাথে ধাক্কা খেল। অন কভার টেনশন ক্রিয়েট হলো। জোজো চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কয়েক কদম চলার পর তার লাভ অ্যালার্ম বেজে উঠল। সিগন্যাল করছিল যে কেউ কাছে তাকে পছন্দ করে। শুনো 10 মিটারের ভিতরে ছিল। ইউকে জো শুনোর গার্লফ্রেন্ড তাদের অতীত সম্পর্কে জানত এবং হার্ট ব্রোকেন অনুভব করছিল। হঠাৎ জোজোর লাভ অ্যালার্ম আবার বেজে উঠল। এটি হায়ং ছিল। লঞ্চে ফাউন্ডার লাভ বেলের জন্য একটি নতুন ফিচার ইন্ট্রোডিউস করল, অ্যাবিলিটি যে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার সাথে কে ভবিষ্যতে ভালোবাসতে পারে। ইভেন্টের পর জোজো ফাউন্ডারের কাছে গেল জিজ্ঞাসা করতে যে তার লাভ বেল ফায়ারওয়াল কিভাবে ডিসেবল করবে। সে জানত না সুনো এই কনভারসেশন ওভারহিয়ার করে ফেলেছে। পুরো স্টোরি রিয়েলাইজ করে সুনো জোজোর সাথে কনফ্রন্টেশন করল। লাভ বেল ছাড়া ভালোবাসার অ্যাবিলিটি হারানোর ভয়ে জোজো প্যানিক হয়ে গেল এবং তার থেকে পালাল। সিন আবার এক ইউনিভার্সিটি ক্যাফেট এরিয়ায় শিফট হয়, যেখানে হায়ং রিপিটেডলি জোজোর লাভ বেল বাজাচ্ছে। অন্যদের এনভিয়াস লুকস ড্র করছে। লজ্জায় জোজো হায়ংকে বসতে বলল। হায়ং উত্তেজিতভাবে তাকে বলছে যে সে তার ফোন স্ক্রিনে অ্যাপিয়ার হয়েছে, দেখাচ্ছে যে সে ভবিষ্যতে তাকে পছন্দ করবে। হায়ংকে কতটা অ্যাডোরেবল দেখে জোজো হ্যাপিলি হাসল। লাঞ্চের পর হায়ং জোজোকে তার রেন্টেড অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। যখন সে পড়ছিল, হায়ং তার ক্যামেরা থেকে ছবি তুলল। এটা নোটিস করে জোজো প্লেফুলি আরও ফটোসের জন্য পোজ দিল। জোজোর ছবি তোলার পর হায়ং কিছু নিজের এবং সাথে নিয়েও তুলল। অ্যাটমসফিয়ার তাদের মাঝে হিট আপ হতে লাগল। স্লোলি ক্লোজার মুভ করল। জোজো পিছনে সরে গেল। কার্টেন্স পড়ে গেল। যেই অ্যাকওয়ার্ড হল, হায়ং প্লেফুলি তার মাথা তার সাথে ঠুকে দিল এবং দুজন হেসে মাফ করে দিল। সেই সন্ধ্যায় যখন জোজো কনভিনিয়েন্স স্টোরে কাজ করছিল, তার লাভ অ্যালার্ম বেজে উঠল। কিন্তু যে সে এক স্ট্রেঞ্জার ছিল। লোকটি হঠাৎ তার হাত ধরে ফেলল এবং জিজ্ঞাসা করল যে সে তার কমিক আপডেট কেন করেনি। ভয়ে জোজো তাড়াতাড়ি চলে গেল, কিন্তু লোকটি তার পিছু নিল। টেরিফাইড সে এক কোণে ঝুঁকে গেল, যতক্ষণ না তার লাভ অ্যালার্ম আবার বেজে উঠল।
এটি হায়ং ছিল। রিলিভড হয়ে ভয়ের কারণে যে হয়তো লোকটি এখনও কাছে আছে, হায়ং তাকে তার বাড়িতে নিয়ে গেল। যখন জোজো বিছানায় শুয়েছিল, হায়ং কার্টেন্স লাগাল। সকালের আলো ব্লক করার জন্য চিন্তা ছিল যে তার চোখে লাগবে না। সে তার একাকিত্ব নোটিস করল, হয়তো তাদের সিমিলার চাইল্ডহুড অভিজ্ঞতার কারণে, এবং পারফেক্ট কম্পেনিয়নশিপ প্রোভাইড করল। যদিও জোজো তাকে ভালোবাসে না, হায়ং অপেক্ষা করতে প্রস্তুত। হঠাৎ জোজো তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। পরের দিন শুনো স্কুলে ফিরে এলো জোজোর কাছে তার ডিপ লাভ আবার কনফেস করতে। তাদের কনভারসেশন শীঘ্রই স্টুডেন্টরা রেকর্ড করে নিল এবং অস্বস্তিকর অ্যাটেনশন থেকে সে সিন ছেড়ে চলে গেল। ভিডিও শীঘ্রই অনলাইনে আপলোড হয়ে গেল এবং ইন্টারনেট তাকে হার্শলি ক্রিটিসাইজ করা শুরু করল। হায়ংও ভিডিও দেখল এবং জেলাসি থেকে কনজিউম হওয়ার বদলে তার শুধু জোজোর চিন্তা ছিল। জোজোর ক্লোজ ফ্রেন্ড হায়ংকে বলল যে সে তার ফোন স্কুলে ফেলে এসেছে। ঠিক সেই সময় শুনোর কারেন্ট গার্লফ্রেন্ড তার সাথে কোল্ড ওয়ারে ছিল। যখন সে শুনো এবং জোজোর ভিডিও দেখল, তখন সে কাঁদা থামাতে পারল না। হায়ং জোজোকে খুঁজতে অসমর্থ হয়ে কনভিনিয়েন্স স্টোরে গেল। সেখানে শুনোর সাথে এনকাউন্টার হলো। হায়ং রাগে তার কাছে গেল এবং তাকে পাঞ্চ করল। তাকে সেলফিশ বলল। শুনো পাঞ্চ ব্যাক করল। কিন্তু ইভেনচুয়ালি হায়ং জোজোকে খুঁজে পেল। কোনো অ্যাকিউজেশন ছাড়া সে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? জোজো ব্রেকডাউন হয়ে গেল, তার ভয় প্রকাশ করল। হায়ং কিছু না বলে শুধু তাকে জড়িয়ে ধরল এবং কমফর্ট করল। পরে বাড়ি যাওয়ার সময় জোজো শুনোকে আবার দেখল। সে তার থটস জমা করল এবং তাকে বলল যে যখনই সে তার আশেপাশে থাকে তার মাথা মেসি হয়ে যায়। কিন্তু এবার সে এটা ভাবছিল না যে সে কতটা ইয়াং ছিল। সে তার ফিলিংসের কেয়ার করছিল, ভাবছিল যে সে কিভাবে রিয়্যাক্ট করবে এবং সে কি হার্ট হবে। সে কনফেস করল যে যদিও তার লাভ বেল কখনো না বাজে, সে সম্পূর্ণরূপে তার নিজের। আশা ছিল যে সুনো বুঝবে। এক্সহস্টেড অনুভব করে জোজো বাড়ি ফিরল। হায়ংয়ের জন্য তার তোলা ফটো দেখে যা তাকে এত হ্যাপি দেখায়, সে তার মাইন্ড বানিয়ে নিল। সে তার ইউথে সুনোর সাথে রিলেশনশিপকে চেরিশ করেনি, কিন্তু এখন সে হায়ংয়ের জন্য তার ফিলিংসকে ফুলি এমব্রেস করতে চায়। সে তৎক্ষণাৎ তাকে মেসেজ পাঠাল এবং বাড়ি থেকে দৌড়াল। হায়ং মেসেজ রিসিভ করতেই দৌড়ে বেরিয়ে পড়ল, ভেবে যে তার কিছু হয়েছে। সে তার বাইকেরও পরোয়া করল না, যত জোরে দৌড়াতে পারে দৌড়াল। যখন তারা কাছে ছিল, জোজো তাকে থামতে বলল এবং তার লাভ বেলের শিল্ড আনলক করতে বলল, ইন্ডিকেট করছে যে সে তাকেও ভালোবাসে। হায়ং হেসে দেখল সুনোর গার্লফ্রেন্ড ইউকে জো হাজারো থেকে অ্যাডোর ছিল, কিন্তু সে তার বয়ফ্রেন্ডের হৃদয় জিততে পারেনি। তবুও সে নিজেকে তার থেকে ভালোবাসা বন্ধ করতে পারেনি। একদিন ইউকে জো পিছন ফিরে যেতে যেতে শুনোকে বলল যে সে আর এভাবে চলতে চায় না। সে কিছু সময়ের জন্য চলে যাবে এবং যদি যখন সে ফিরে আসে ততদিনে শুনো তাকে এখনও ভালোবাসে না, তাহলে সে রিলেশনশিপকে লেট গো করার চেষ্টা করবে। মাসের পর মাস পর ইউকে জো কোরিয়ায় ফিরে এল এয়ারপোর্টে সে টিভিতে শুনোকে এক প্রমোশনাল প্রোগ্রামে দেখল। এখনও ফুল অফ ইমোশন। যখন সে তার অ্যাপার্টমেন্টে ফিরে গেল, কিছুই বদলায়নি। সে তার জিনিসপত্র প্যাক করা শুরু করল এবং তখন ভিডিও ইন্টারকম তার বাড়ির রিসেন্ট ভিজিটার্সের ফুটেজ দেখাল। তার সারপ্রাইজে সুনো তার অনুপস্থিতিতে প্রতিদিন তাকে দেখতে এসেছিল। সে জানত না যে সে কখন ফিরেছে, কিন্তু সে দুজনকে রিফ্লেক্ট করার সময় দিয়েছে। ইউকে জোকে চিন্তা করার সময় দরকার ছিল এবং সুনোকেও রিফ্লেক্ট করার স্পেস দরকার ছিল। সে দুজনকে রিফ্লেকশনের জন্য সময় দিয়েছে। হয়তো সুনো কখনো কারো লাভ বেল বাজাবে না, কিন্তু সে কোথাও যাবে না। সে ইউকে জোর পাশে থাকবে, তার অপেক্ষা করবে যাতে সে তাকে অ্যাকসেপ্ট করে। কোইন্সিডেন্টলি সুনো আবার অ্যাপিয়ার হলো। ইউকে জো অ্যাশিয়াসলি দরজা খুলল, সব জায়গা খুঁজল, কিন্তু তাকে দেখল না। যেই তার মনে হলো যে সে ইমেজিন করছে। সুনো ফিরে এলো। সে তার কাছে তার ভালোবাসা প্রকাশ করল, মিষ্টি কথা বলল এবং জিজ্ঞাসা করল, তুমি কি আমার সাথে থাকবে? ইউকে জো তাকে ছুঁয়ে জড়িয়ে ধরল, যাকে সে ভালোবাসত। এই ভাইদেরও তাদের মোমেন্টস ছিল। প্রত্যেকে তাদের ফিলিংস রিভিল করল এবং তাদের ভালোবাসা পেল, একে অপরের ব্লেসিংস নিল। অন্যদিকে হায়ং এবং জোজো সেই আইল্যান্ডে পৌঁছাল, সেই জায়গা যেখানে জো বড় হয়েছে, এবং তাদের নিজেদের গল্প বাঁচতে লাগলো। দোয়া করল যে সব ভালোবাসা করা মানুষ সবসময় হ্যাপি থাকুক। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর অতি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো। ভিডিওটি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।